শ্রেওয়ানের ফোন বেজে উঠল। প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখল স্ক্রিনে মোহনার নামটা ভাসছে। শ্রেওয়ান মৃদু হেসে ফোন রিসিভ করে বলল, কি খবর ম্যাডাম? হানিমুন কেমন কাটছে? ভালো। কেমন আছিস সবাই? আলহামদুলিল্লাহ। অর্ণব ভাই কেমন আছে? ভালো। প্রীতি কোথায়? সাথেই আছে। তোর সাথে পরে কথা বলবো, ওকে ফোনটা দে। শ্রেওয়ান ফোনটা প্রীতির হাতে দিয়ে বলল, নাও, তোমার সাথে কথা বলবে। প্রীতি ফোন কানে নিয়ে এক গাল হেসে বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো প্রীতি? অনেক ভালো আছি আপু। তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। ট্যুর কেমন এনজয় করছো? অনেক ভালো, তবে তুমি থাকলে আরো ভালো হতো আপু। আচ্ছা ঠিক আছে, পরে একসময় অর্ণসবহ সবাই মিলে একটা লম্বা ট্যুর দেব। কেমন? দেশে কবে ফিরবে আপু? নেক্সট উইকে ইনশাআল্লাহ। এখন কি করছো? হিমছড়ি যাচ্ছি। ওহ, ঠিক আছে, ঘুরতে বেরিয়েছ, এখন আর ডিস্টার্ব করলাম না। পরে কথা হবে। আচ্ছা আপু। ভালো থেক। তুমিও। ফোন কাটতে না কাটতেই প্রত্যয়ের নাম্বার থেকে কল আসল। প্রীতি ফোন রিসিভ করে শ্রেওয়ানের কানে ধরল। হ্যাঁ বল। কিরে কোথায় তোরা? কখন আসবি? এই তো চলে আসছি। আর 2 মিনিট। কয়েক মিনিট পর শ্রেওয়ানের বাইক পৌঁছল সেখানে। বাইক থামতেই অয়ন বলল, আমরা আসছি সেই কখন। তোদের এতক্ষণ লাগলো কেন? শ্রেওয়ান বলল, আর বলিস না। প্রীতির আবদার, ধীরে ধীরে বাইক চালাতে হবে। তিনি আশেপাশের প্রকৃতি সময় নিয়ে উপভোগ করতে করতে আসবেন। তারই নির্দেশ মোতাবেক কচ্ছপের গতিতে বাইক চালাতে হল। প্রীতি মুখ ভেঙচাল। পূর্ণা আর রোদেলা হাসল। প্রত্যয় বলল, ও তাই বল। তোদের দেরি দেইখা আমি ভাবলাম রাস্তার মাঝখানে বাইক থামায় রোমাঞ্চ করতাছস কিনা। শ্রেওয়ান প্রত্যয়ের চাটি মেরে বলল, যার মনে যা লাফিয়ে ওঠে তা। হঠাৎ আদ্রিতা প্রত্যয়ের নাম ধরে জোরে একটা চিৎকার দিল। সবাই অবাক হয়ে একযোগে আদ্রিতার দিকে তাকাল। প্রত্যয় দ্রুত আদ্রিতার কাছে যেয়ে তার 2 বাহুতে হাত রেখে বলল, কি হয়েছে জান? এমন চিৎকার করলে কেন? আদ্রিতার চোখে মুখে খুশি উপচে পড়ছে। সে তার ফোনটা প্রত্যয়ের সামনে ধরে বলল, দেখো দেখো। মাত্র 5 মিনিট আগে ছবিটা ফেসবুকে আপলোড দিয়েছিলাম, এর মধ্যেই 110টা লাইক পড়েছে। সবাই থতমত খেয়ে গেল। প্রত্যয় অবাক হতে গিয়েও হল না। 1 বছরের রিলেশনশিপে তার বেশ ভালোমতই চেনা হয়ে গেছে আদ্রিতাকে। এই মেয়ে তিলকে তাল আর দড়িকে সাপ বানাতে বেশ ভালো মতোই পারে। রোদেলা বিস্ময় নিয়ে বলল, তুমি এই জন্য এমন চিল্লানি দিছ? আদ্রিতা মোবাইলের দিকে চোখ রেখেই বলল, হুম। অয়ন কপালে হাত দিয়ে প্রত্যয়কে বলল, দোস্ত, এই চিজ নিয়া তুই সারা জীবন কাটাবি কেমনে? আদ্রিতা সে কথায় পাত্তা দিল না। প্রত্যয়ের হাত টেনে বলল, এখানে ছবিগুলো দারুণ ওঠে। চলো, আমাকে আরো ছবি তুলে দেবে। বলে প্রত্যয়ের হাত টানতে টানতে ঝর্ণার কাছে নিয়ে গেল। পিছু পিছু বাকিরাও গেল। রোদেলা আচমকা দৌড়ে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াল। তার পেছনেই দৌড়ে গেল পূর্ণা। পাহাড় ফুঁড়ে গড়িয়ে পড়ছে পানি। কি অপরূপ দৃশ্য! প্রীতি যেতে নিলেই শ্রেওয়ান খপ করে ধরে ফেলল প্রীতির হাতটা। বলল, তুমি ভিজবে না। এমনিতে তোমার ঠান্ডার ধাত আছে, তার উপর আজ সমুদ্রে গোসল করেছ। এখন ঝর্ণার পানিতে ভেজা যাবে না। তাছাড়া এখানে কাপড় তো নিয়ে আসনি।
তাহলে ভিজে জামা পাল্টে ফেলতে পারতে, কিন্তু সেটাও তো করনি। হেঁটেলে ফিরতে সময় লাগবে, ততক্ষণ ভেজা জামাকাপড় পরে থাকলে নির্ঘাত সর্দি লাগবে। লাগবে না, অল্প ভিজব, বেশি না। উহু। ঝর্ণার পানি বড় জোর হাত দিয়ে ছুঁয়ে দেবে, কিন্তু ভিজতে পারবে না। প্রীতি মুখ গোমরা করে রইল। শ্রেয়ান তবুও প্রীতিকে ভিজতে দিল না। হঠাৎ অয়ন শ্রেয়ানকে উদ্দেশ্যে করে বলল, দেখ দেখ, লুইচ্চা শালায় করে কি। এইখানে আয়শাও ওদের চুমাচুমি চলে। অয়নের দৃষ্টি অনুসরণ করে শ্রেয়ান তাকালো সেদিকে তাকালো। প্রত্যয় আর আদ্রিতা লিপ কিস করছে, প্রীতি এক ঝলক তাকিয়ে মুখ নামিয়ে নিল। লজ্জা লাগছে ওর। শ্রেয়ান মুচকি হেসে অয়নকে বলল, সব সুন্দর দৃশ্য সবাইকে দেখতে নাই। চল চল আমরা ওদিকটায় যাই। অয়ন যাবে না। শ্রেয়ান জোর করে অয়নের হাত টেনে নিয়ে গেল। ওখান থেকে ফেরার পথে প্রীতি আগের দিনের মতো বায়না ধরল, বাইক ধীরে চালাতে হবে। কাল রাত থেকে আকাশের অবস্থা একদম ভালো না, রাতে একটানা অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। সকাল থেকে বৃষ্টি না হলেও আকাশ ছিল ছাইরঙা মেঘে ঢাকা। বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। কিন্তু প্রীতির বায়নার কাছে হেরে যেত হল শ্রেয়ানকে। শ্রেয়ান বৃষ্টি আসবে বলতেই প্রীতি বলল, আজ সকাল থেকেই আকাশ এমন মেঘে অন্ধকার হয়েছিল। সকাল থেকে যখন বৃষ্টি হয়নি, এখনো হবে না। বাধ্য হয়েই ধীরে ধীরে বাইক চালাতে হল শ্রেয়ানকে। প্রত্যয় আর অয়নের বাইক অনেক আগেই অদৃশ্য হয়ে গেছে। প্রীতির দারুণ লাগছে। দুই হাত দিয়ে ঝাপটে ধরেছে শ্রেয়ানকে। মাথা রেখেছে শ্রেয়ানের কাঁধে। মৃদুমন্দ বাতাসে পিঠময় উড়ছে ওর সিল্কি চুলগুলো। প্রীতির দারুণ লাগছে। সময়টা এখানে থেমে গেলে মন্দ হতো না। কিছুদূর যাওয়ার পর আচমকাই আকাশের বুক চিরে বৃষ্টি নামল। তুমুল বৃষ্টি। বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজন। বাইকে বৃষ্টির ফোঁটা যেন আরো বেশি করে গায়ে লাগছে। শ্রেয়ান দ্রুত প্রীতিকে নিয়ে বাইক থেকে নামল। বাইকটা সাইড করে রেখে প্রীতিকে নিয়ে পাহাড় ঘেঁষে খানিকটা ভেতরে ঢুকে একটা ডালপালা ছড়ানো গাছের ছায়ায় দাঁড়াল। প্রীতি যেতে চাইল না, জেদ ধরল বৃষ্টিতে ভিজবে। তুমি পাগল হয়ে গেছ? বৃষ্টিতে ভিজলে সর্দি লাগবে তো। প্রীতি গো ধরে বলল, লাগুক, তবু আমি ভিজব। তুমি আমাকে ঝর্ণাতেও ভিজতে দাওনি, এখন আমি বৃষ্টিতে ভিজব। প্রীতি গাছের নিচ থেকে যেতে নিলে শ্রেয়ান একটানে প্রীতি বাহুডোরে নিয়ে আসল ঝাপটে ধরল দুহাতে, নরম গলায় বলল, সব কিছু নিয়ে জেদ করো না পাগলি। আমরা এখানে ঘুরতে করতে এসেছি। বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধিয়ে বসলে ঘোরাঘুরি, আনন্দ করা কিছুই হবে না। বৃষ্টি থামুক, তারপর যাব। প্রীতি আর কিছু বলেনি। শ্রেয়ানের গায়ের জ্যাকেট দুহাতে আঁকড়ে চুপটি করে মাথা রেখে দাঁড়িয়েছিল শ্রেয়ানের বুকে। এদিকে বৃষ্টি কমার নাম নেই, উল্টো বাড়ছে। শ্রেয়ান পকেট হাতরে মোবাইল বের করে প্রত্যয়কে কল দিল। প্রত্যয় ফোন রিসিভ করে বলল, কিরে কই তোরা? বৃষ্টি হচ্ছে খুব। আমরা একটা গাছের নিচে এসে দাঁড়াইছি। তোরা কই? আমরা এইখানে একটা বাসায় উঠছি, বৃষ্টি কমলে বের হব। আচ্ছা। সন্ধ্যা হয়ে এসেছে। প্রকৃতির বুকে ধীরে ধীরে নেমে এসেছে অন্ধকারের চাদর। দূরে মসজিদে মাগরিবের আজান হচ্ছে। প্রীতি ওড়নাটা টেনে মাথায় দিল। এদিকে বৃষ্টি তো কমছেই না, বাড়ছে উল্টো। গাছের ডাল পাতা ভেদ করা বৃষ্টির ফোঁটা এসে পড়ছে শ্রেয়ান প্রীতির গায়ে। এখানে দাঁড়িয়ে থাকা এখন রীতিমতো অসম্ভব হয়ে পড়েছে। শ্রেয়ান চারিদিকে তাকাল। কিছুটা দূরে একটা দোকানের মতো দেখা যাচ্ছে। ওখানে যেতে হলে অনেকটাই ভিজে যাবে ওরা।
তবু কিছু করার নেই। এখানে দাঁড়িয়ে থাকলেও ভিজতে হবে। শ্রেয়ান প্রীতির হাত ধরে দৌড়ে সেদিকে যাচ্ছে। প্রীতি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি আমরা? ওই দোকানটা দেখতে পাচ্ছ? ওখানে। দোকানের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল দুজনে। দোকানে বসে আছে একজন মধ্যবয়স্ক লোক। তিনি ওদের এমন দৌড়ে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। শ্রেয়ান বলল, কিছু মনে না করলে আমরা ভেতরে এসে বসতে পারি? আসলে এখানে দাঁড়িয়ে থাকলে ভিজতে হবে। এমনিতেই অনেকটা ভিজে গেছি। দোকানদার বললেন, আসেন আসেন। শ্রেয়ান প্রীতিকে নিয়ে দোকানের ভেতরে ঢুকে একটু ফাঁকা জায়গা দেখে বসে পড়ল। হাত টেনে প্রীতিকে বসাল। দুজনেই ভিজে একেবারে নাজেহাল অবস্থা। দোকানদার লোকটা কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতির দিকে। শ্রেয়ান দোকানদারের দৃষ্টি লক্ষ্য করে প্রীতির দিকে ভালো মতন তাকাল। প্রীতির জর্জেট জামাটা ভিজে ভেতরের অন্তর্বাস দেখা যাচ্ছে। শ্রেয়ানের ইচ্ছে করছে ঘুষি মেরে লোকটার নাক ফাটিয়ে ফেলতে। কিন্তু একে তো অপরিচিত জায়গা, তার উপর প্রীতির সাথে আছে, তাই কিছু বলল না। দ্রুত নিজের শরীর থেকে জ্যাকেটটা খুলে প্রীতির গায়ে জড়িয়ে দিল। প্রীতি একবার শ্রেয়ানের দিকে তাকিয়ে দুহাতে জ্যাকেটটা জড়িয়ে নিল। ওগুলো কি? প্রীতি জিজ্ঞেস করল। কোনগুলো? প্রীতি আঙুল দিয়ে কিছু বোতল দেখিয়ে দিয়ে বলল, ওই যে বোতল, ওগুলো কিসের বোতল? শ্রেয়ান প্রীতির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মদের বোতল। প্রীতি চোখ বড় বড় করে শ্রেয়ানের দিকে তাকাল। মদ? আমি মদ খাব? কি? হ্যাঁ। আমি কখনো এসব খাইনি, আজ খাব, প্লিজ প্লিজ। শ্রেয়ান নড়েচড়ে বসল, গলা খাকারি দিয়ে বলল, পাগল হলে নাকি? এ কেমন আবদার? কি হবে খেলে? সবকিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। মদ খাওয়ার অভিজ্ঞতা থাকার দরকার নাই। আমি খাবো, প্লিজ। চুপ থাক। না, আমি খাবো। প্রীতি প্লিজ, জেদ করো না। আমি খাবো বলছি, খাবি। এবার শ্রেয়ান প্রীতিকে এক ধমক দিল। বারণ করেছি না? কথা শোনো না কেন তুমি? আমি না বলেছি মানে না। প্রীতি চুপ মেরে গেল। দুহাটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল। দোকানদার লোকটা বলল, আফায় খাইতে চায় কিন্না দেন না। এক্কেরে একের মাল, কোনো ভেজাল নাই। শ্রেয়ান শুনেও না শোনার ভান করে রইল। একটু পর বৃষ্টি থামতেই শ্রেয়ান উঠে দাঁড়াল। প্রীতিকে তাড়া দিয়ে বলল, বৃষ্টি কমেছে, এখনই বের হতে হবে। চলো চলো। প্রীতি এক চুলো নড়ল না। গাঁট হয়ে বসে রইল। শ্রেয়ান বলল, আরে উঠছ না কেন? আবার বৃষ্টি নামতে পারে। ওঠ। আমি মদ খাবো, তারপর এখান থেকে যাব। প্রীতির কথা শুনে মেজাজ চড়ে যাচ্ছে শ্রেয়ানের। তবু যথাসম্ভব নিজেকে শান্ত রাখল। কিছু বলতে যাবে তৎক্ষণাৎ ফোন বেজে উঠল ওর। রোদেলা ফোন করেছে। শ্রেয়ান কল রিসিভ করে বলল, হ্যাঁ বল। শ্রেয়ান, বৃষ্টি তো কমেছে। আমরা যাচ্ছি, তোরা আয়। আচ্ছা শোন, দুটো রুমের চাবিই তো আমার কাছে। তোরা হোটেলে গিয়ে একটু অপেক্ষা কর, আমরা আসছি। ওকে। শ্রেয়ান ফোন কেটে প্রীতিকে বলল, প্রীতি পাগলামি করো না। এসো প্লিজ। প্রীতি তার জেদ বজায় রেখে বলল, আমি যাব না মানে যাব না। এই মুহূর্তে শ্রেয়ানের ইচ্ছে করছে সপাটে দুটে চর বসিয়ে দিতে প্রীতির দুই গালে। দাঁতে দাঁত চেপে বলল, সবকিছুর একটা লিমিট আছে প্রীতি।
তুমি আগে কখনো এসব ছাইপাশ খেয়েছ? খেয়ে মাতলামি করলে তোমাকে সামলাব কিভাবে? প্রীতি কিছু বলল না, নড়ল না। শ্রেয়ান দুহাত কোমরে রেখে একটা হতাশ নিঃশ্বাস ফেলল। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে গেছে। জায়গাটাও সুবিধের ঠেকেছে না শ্রেয়ানের কাছে। অথচ প্রীতি নড়ছে না এক চুলো। গো ধরে বসে রয়েছে। মেয়েটার বয়স 18 পেরোলেও স্বভাব আর জেদ একদম বাচ্চাদের মতন। কোনো বুলিতেই যখন কাজ হলো না তখন বাধ্য হয়ে শ্রেয়ানকে একটা বোতল কিনতে হলো। একটু একটু করে বোতলের 2/3 মদ খেয়ে ফেলল প্রীতি। না শুনল শ্রেয়ানের বারণ, না পাত্তা দিল ওর ধমককে। টালমাটাল প্রীতিকে বাইকে চাপিয়ে কোনো রকমে হোটেলে ফিরল শ্রেয়ান। রুমের সামনে এসে দেখল দরজায় তালা দেওয়া। ওরা এখনো আসেনি। ভাগ্যিস চাবি শ্রেয়ানের কাছেই ছিল। এক হাতে প্রীতিকে জড়িয়ে ধরে অন্য হাতে দরজার তালা খুলল। দরজা খুলে প্রীতিকে কোলে করে খাটে শুইয়ে দিল শ্রেয়ান। প্রীতির কাপড়টা পাল্টে দিতে পারলে ভালো হতো। কিন্তু পাল্টাবে কে? রোদেলা বা পূর্ণা কেউই তো নেই। আচ্ছা, ওদের তো আরো আগেই আসার কথা। তাহলে এলো না কেন? কোথায় ওরা? শ্রেয়ান ফোন দিল প্রত্যয়কে। বার কয়েক রিং বাজার পর প্রত্যয় ফোন ধরল। শ্রেয়ান বলল, কোথায় তোরা? আমরা বার্মিজ মার্কেটে আসছি। আবার ওখানে গেলি কেন? হোটেলে আয়। হোটেলে আইসা কি করব? লুডু খেলব। কক্সবাজার ঘুরতে আসছি। রুমে বইসা থাকতে আসি নাই। তুই প্রীতিকে নিয়ে এইখানে আয়। আমরা অলরেডি হোটেলে এসে পড়েছি। প্রত্যয় শ্রাগ করে বলল, হোটেলে গেছোস বইলা কি আর আসা যাইব না? তাইলে থাকো তোমরা। রুমে বইসা রোমাঞ্চ করো। প্রত্যয় ফোন কেটে দিল। রাগ হচ্ছে শ্রেয়ানের। প্রত্যয়ের উপর, প্রীতির উপর, এমনকি নিজের উপরও। শ্রেয়ান প্রীতির দিকে তাকাল। বেঘোরে ঘুমাচ্ছে সে। এত কিছুর পরেও শ্রেয়ানের স্বস্তি লাগছে এই ভেবে যে প্রীতি মদ খেয়ে কোনো পাগলামি করেনি। ভালো হয়েছে ঘুমাচ্ছে। শ্রেয়ান আরও একবার প্রীতির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাহির থেকে দরজা লক করে পাশের রুমে গেল। ব্যাগ থেকে একটা ট্রাউজার বের করে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে শুনল দরজা ধাক্কানোর আওয়াজ। শ্রেয়ান এগিয়ে গিয়ে দরজা খুলল। কিন্তু কেউ নেই। তাহলে দরজা ধাক্কালো কে? আশেপাশে তাকাতেই আবার একই শব্দ হল। ভালো করে খেয়াল করে দেখল পাশের রুমের দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। প্রীতি দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে। শ্রেয়ান দরজাটা ভেজিয়ে প্রীতির রুমের দিকে গেল। দরজা খুলতেই প্রীতি ঢলে পড়ল শ্রেয়ানের বুকে। শ্রেয়ান প্রীতিকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। প্রীতি হাত পা ছুঁড়ে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড়াল। শ্রেয়ান দ্রুত দুহাতে ঝাপটে ধরল প্রীতিকে। আরে কোথায় যাচ্ছ তুমি? প্রীতি বিড়বিড় করে বলল, আমি মদ খাব। কথাটা স্পষ্ট বুঝা গেল না। শ্রেয়ান প্রীতির মুখের কাছে কান নিয়ে বলল, কি বললে? আমি আরো মদ খাব। এক থাপ্পড় মারব। এমনিতেই মদ খেয়ে মাতলামো করছ। এখন বলছো আবার মদ খাবে? প্রীতি ঠোঁট ফুলিয়ে কাদো কাদো হয়ে বলল, তুমি খুব খারাপ। আমি থাকবি না তোমার সাথে। বলে আবার দৌড় দিল দরজার দিকে। শ্রেয়ান পড়ল মহা বিপাকে। দরজা লক করে প্রীতিকে টেনে বিছানায় বসাল। প্রীতি শ্রেয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড় আমাকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। কে বলছে তোমাকে ভালোবাসি না?
বাসি তো। সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে আমাকে মদ এনে দাও। এইটা ছাড়া অন্য যা খেতে চাও খাওয়াব। প্রীতি সরু দৃষ্টিতে শ্রেয়ানের দিকে তাকাল। বলল, ঠিক বলছ তো? হ্যাঁ, কি খেতে চাও বলো। কিন্তু মদ বাদে। মদ বাদে যা খেতে চাই খাওয়াবে? হ্যাঁ। কি খাবে? প্রীতি ডান হাতের তর্জনী আঙুল গালের সাথে চেপে বাচ্চাদের মতন কিছু একটা ভাবল, তারপর বলল, চুমু খাব। শ্রেয়ান থতমত খেয়ে বলল, হোয়াট? হ্যাঁ, চুমু খাব, চুমু খাব। উফ, পুরাই মাতাল হয়ে গেছো তুমি। ঘুমাও। শ্রেয়ান প্রীতিকে শুইয়ে দিতে চাইলে প্রীতি চিৎকার করে বলল, না। তুমি বলেছ যা খেতে চাই তা খেতে দেবে। এখন এমন করছো কেন? দেব তো। আগে তুমি ঠিক হও। আমি ঠিক আছি। প্রীতি প্লিজ, তুমি এখন হুঁশে নেই। ধাত। আমি থাকবি না তোমার সাথে। আমি মদ খাব। বলে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলল প্রীতি। বেরোতে নিলেই তাকে খপ করে ধরে ফেলল শ্রেয়ান। প্রীতিকে ভেতরে এনে দরজা আটকে দিল। প্রীতি থেমে নেই। মুখ দিয়ে মদ খাবো বলি আওড়াচ্ছে। আর দুহাতে খামচে দিচ্ছে শ্রেয়ানকে। হাতের নখগুলো বসে যাচ্ছে শ্রেয়ানের শরীরে। শ্রেয়ান প্রীতিকে শান্ত করার চেষ্টায় বারবার ব্যর্থ। না পেরে শ্রেয়ান ঠোঁট রাখল প্রীতির ঠোঁটে। মুখ, হাত দুটোই বন্ধ হল। বৃষ্টি নেমেছে আবার। সেই সাথে ঝড়ো হাওয়া। বাতাসের দাপটে বৃষ্টির ফোঁটা এসে আছড়ে পড়ছে জানালায় কাছে। ভেতরে দুই মানবমানবী উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নিচ্ছে একে অপরকে। শ্রেয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার বহু চেষ্টা করেছে, কিন্তু প্রীতির আহ্বানে সেই নিয়ন্ত্রণ আর ধোপে টিকল না। ভালোবাসার মধুর স্রোতে গা ভাসিয়ে দিল দুজন। দুনিয়ার সবকিছু ভুলে পারি জমাল ভালোবাসার জগতে। মেতে উঠল মাতলামোর নেশায়। হয়ে উঠল মাতোয়ারা। ভিজে জবজব হয়ে হোটেলে ফিরল প্রত্যয়, আদ্রিতা, রোদেলা, অয়ন ও পূর্ণা। অয়ন গজগজ করতে করতে বলল, বা, আগেই বলছি, বৃষ্টি আবারও নামব। চল সোজা হোটেলে ফিরে যাই। কেউ আমার কথা শুনল না। নাচতে নাচতে মার্কেটে গেল। শ্রেয়ান যখন ফোন দিল তখন ফিরলেও হইত না, কেউ শুনলই না আমার কথা। এখন ভিজা আসতে হইল। অয়নের কথার প্রত্যুত্তর করল না কেউই। রুমের সামনে এসে আবিষ্কার করল দরজা ভেতর থেকে আটকানো। দরজা ধাক্কে কোনো লাভ হল না। একজনের আরেকজনের মুখের দিকে তাকাল। অয়ন মোবাইল বের করে শ্রেয়ানের নাম্বারে কল দিল। পাশের রুমে ফোন বাজছে ওর। পাশের রুমে গিয়ে দেখল খাটের উপর শ্রেয়ানের ফোন বাজছে, কিন্তু শ্রেয়ান রুমের কোথাও নেই। পূর্ণা প্রীতির নাম্বারে ডায়াল করল। এবার বন্ধ রুম থেকে প্রীতির মোবাইলের টোন বাজছে। কিন্তু প্রীতি ফোন তুলছে না। তুলবে কি করে? আদিম নেশায় মত্ত আছে যে দুজন। দুজনের মধ্যেই এখন উন্মাদনা, বড্ড উন্মাদনা। রাতের নিকষ কালো অন্ধকার কেটে গিয়ে ভোরের সূর্য উকি দিয়েছে পূব আকাশে। আরেকটি নতুন দিনের সূচনা হয়েছে। এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে মুখ রেখে কাঁদছে প্রীতি। গত কয়েকটা ঘন্টা ধরে একটানা কেঁদে চলেছে সে। জানালার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে শ্রেয়ান। রোদেলা, আদ্রিতা ও পূর্ণা বিছানায় বসে আছে প্রীতির পাশে।
পূর্ণা প্রীতির মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে। অয়ন দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শ্রেয়ানের ঠিক পেছনে। আর প্রত্যয় বসে আছে সোফায়, তার হাতে মোবাইল। প্রত্যেকের মুখ থমথমে, কারো মুখে শব্দ নেই। কিছু বলার জন্য কোনো শব্দই খুঁজে পাচ্ছে না কেউ। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। অনেকক্ষণ পর অয়ন মুখ খুলল। শ্রেয়ানের কাঁধে হাত রেখে বলল, এখন কি করবি? শ্রেয়ান উত্তর দিল না, তাকালো প্রীতির দিকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। প্রীতিকে কাঁদতে দেখলে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে শ্রেয়ানের। প্রত্যয় সোফা ছেড়ে দাঁড়িয়ে বলল, আরে ব্যাটা, এই বিষয় নিয়ে চিন্তার কি আছে? যা করছস নিজের প্রেমিকার সাথেই তো করছস, অন্য কারো প্রেমিকার সাথে তো করস নাই। অয়ন অগ্নিচোখে তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয় বুঝল সে বেফাঁস কথা বলে ফেলেছে। সবার দিকে এক নজর তাকিয়ে আবার সোফায় বসে মোবাইলে মনোযোগ দিল। জানালার কাছ থেকে সরে প্রীতির সামনে এসে হাঁটু গেড়ে বসল শ্রেয়ান। দুহাতে প্রীতির মুখটা আজলা করে ধরল শ্রেয়ান। বিয়ে করবে আমায়? প্রীতি চোখ তুলে তাকালো শ্রেয়ানের দিকে। কান্নার বেগ আরও বাড়ল। শ্রেয়ান আবার বলল, পাপ করেছি আমরা, অনেক বড় পাপ করেছি। জানি এই পাপ মুছবে না কোনো দিন, কিন্তু বিয়ে করে সম্পর্কটা পবিত্র তো করতেই পারি। আজই বিয়ে করব আমরা। এরপর প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল, এখানে কাজী অফিস কোথায় আছে খোঁজ নে। প্রত্যয় বলল, মানে কি? হুট করে এভাবে বিয়ে করে ফেলবি? বাসার লোকজনকে জানাবি না? আমার ভাইয়াকে আমি বেশ ভালো মতোই চিনি। এখন হুট করে বিয়ের কথা বললে ভাইয়া রাজি হবে না কিছুতেই। সে এভাবে বিয়ে করতে চাওয়ার কারণটা জানতে চাইবে, কি বলবো আমি? কিভাবে বলবো? আপাতত বিয়েটা করি, এখান থেকে ফিরে ভাইয়া ভাবিকে বুঝিয়ে বলবো। রোদেলা বলল, কিন্তু বিয়েটা তো কোনো সমাধান নয় শ্রেয়ান। যা করেছি তার কোনো সমাধানও হয় না। তবে আপাতত আমি অন্য কিছু ভাবতে পারছি না, ভাবতে চাইছিও না। কেবল প্রীতিকে বিয়ে করে আমাদের সম্পর্কটা পবিত্র করতে চাই, যদি তাতে প্রীতির আপত্তি না থাকে। অয়ন বলল, তুই কি ভেবে ডিসিশন নিয়েছিস? ভাবার কিছু নেই। অয়ন এবার প্রীতির দিকে তাকিয়ে বলল, প্রীতি, তুমি কি চাও? তোমার কোনো আপত্তি নেই তো? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে প্রীতির। কান্না জড়িত কণ্ঠে বলল, এ আমি কি করলাম? কি করে ফেললাম? এতটা নিচে আমি কি করে নামলাম? এত বড় পাপ আমি কি করে করলাম? শ্রেয়ান প্রীতির ডান হাতটা শক্ত করে চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। তুমিতে হুঁশেই ছিলে না, কিন্তু আমি কেন যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। শীত নিজের কপালে চাপড় মারল শ্রেয়ান। পূর্ণা বলল, প্রীতি, আমার মনে হয় শ্রেয়ান ভাইয়া ঠিকই বলেছে। তোদের আজই বিয়েটা করে ফেলা উচিত। আন্টিকে এখন জানানোর দরকার নেই, বাসায় ফিরে ধীরে সুস্থে জানাস। প্রীতি একবার পূর্ণার দিকে তাকাল, তারপর বলল, তোরা সবাই এখান থেকে যা প্লিজ। আমায় একটু একা থাকতে দে। শ্রেয়ান কিছু বলতে গিয়ে থেমে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিনা বাক্যব্যয় বেরিয়ে গেল রুম থেকে। ওর পিছু পিছু বের হলো বাকি সবাই। প্রীতি ফোনটা হাতে নিয়ে প্রিয়ন্তীকে ফোন দিল।
কয়েকবার রিং হওয়ার পর প্রিয়ন্তী ফোন রিসিভ করল। রিসিভ করেই বলল, প্রীতি, আমার ক্লাস চলছে, পরে ফোন দিচ্ছি তোকে। প্রীতি ঝোড়ো করে কেঁদে ফেলল। প্রিয়ন্তী ফোন কাটতে গিয়েও প্রীতির কান্না শুনে থমকে গেল। কপালে ভাঁজ ফেলে বলল, এই প্রীতি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? প্রীতি কান্নার দমকে কথা বলতে পারছে না। প্রিয়ন্তী বলল, আরে, তুই কথা বলছিস না কেন? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। বল না, কি হয়েছে? প্লিজ বল। আমি খুব বড় ভুল করে ফেলেছি অন্তি। অনেক বড় পাপ করেছি। ভুল, পাপ? কি বলছিস তুই? তোর কথার অদ্যপ্রান্ত কিছুই আমার বোধগম্য হচ্ছে না। ক্লিয়ার করে বল। প্রীতি কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটা বলল। প্রিয়ন্তী আঁতকে উঠে বলল, সর্বনাশ! কি করলি তুই এটা? শ্রেয়ানের কোনো দোষ নেই। আমিই ওকে নেশার ঘোরে কাছে টেনেছিলাম। এখন শ্রেয়ান ভাইয়া কি বলছে? বিয়ে করার কথা বলছে। আজই। গুড ডিসিশন। সেটাই কর। কি বলছিস? আম্মু কি রাজি হবে? আর আমি আম্মুকে বলবি বা কি করে? আম্মুকে আপাতত কিছু জানানোর দরকার নাই। বিয়েটা করে ফেল। শ্রেয়ান তো এখনো চাকরি বাকরি কিছু করে না। চাকরি পাক, ততদিন পর্যন্ত বিয়ের কথা আম্মুকে জানাস না। যাক কদিন। ধীরে সুস্থে তারপর বলিস। আম্মুকে না জানিয়েই বিয়ে করব। পরে যখন আম্মু জানবে তখন তো খুব কষ্ট পাবে। প্রিয়ন্তী দাঁত কিরমির করে বলল, এই কথাটা কাল রাতে মদ খেয়ে অকাজ কুকাজ করার আগে মনে ছিল না? তুই কখনো ওইসব উল্টাপাল্টা জিনিস খেয়েছিস? অভ্যেস আছে তোর? কেন খেতে গেলি? সব আমার জন্য হল। শ্রেয়ান আমাকে অসংখ্যবার বারণ করেছিল, কিন্তু আমি জেদ ধরেছিলাম ওসব খাওয়ার জন্য। আমার জেদের কারণে আজ এমন হল। প্রিয়ন্তী বিরক্ত হয়ে বলল, বাচ্চাদের মতন কান্নাকাটি বন্ধ করত। যা হবার হয়ে গেছে। বিয়েটা করে ফেল। আর কিছু ভাবিস না। বেশি ভাবতে গেলে মাথা এলোমেলো হয়ে যাবে। ফোন কেটে কতক্ষণ ঝিম মেরে বসে রইল প্রীতি। তারপর ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। জামাটা পাল্টে দরজা খুলল। দরজার ওপাশেই দাঁড়িয়ে ছিল শ্রেয়ান। দরজা খুলতেই চোখে চোখ পড়ল। চার চোখের মিলন ঘটল। প্রীতির চোখ মুখ ফুলে গেছে। চোখ দুটো টকটকে লাল। কাঁদতে কাঁদতে চেহারার অবস্থা পুরা নাজেহাল। শ্রেয়ানের বুকের ভেতর ছ্যাঁত করে উঠল। অপরাধবোধ হল খুব। তার জন্যই এমন হল। কেন যে পারল না নিজেকে কন্ট্রোল করতে। নিজের উপর রাগ লাগছে খুব। ইচ্ছে করছে মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে। কাপা হাতে বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করল প্রীতি। শ্রেয়ান আগেই সাইন করে দিয়েছে। প্রীতির স্বাক্ষরের মধ্যে দিয়ে সম্পন্ন হল বিয়ে। বিয়েতে প্রীতির সাক্ষী হিসেবে সাইন করেছে পূর্ণা আর শ্রেয়ানের সাক্ষী হিসেবে সাইন করেছে অয়ন। বিয়ে তো ঠিকই হল, কিন্তু এক চিলতে হাসি নেই প্রীতির ঠোঁটের কোণে। সে পারছে না এক বিন্দু খুশি হতে। ওই মানুষটা একা হাতে মানুষ করেছে তাদের দুই বোনকে। জীবনে অনেক ঝড়ঝাপটা যাওয়া সত্ত্বেও আঁকড়ে ধরে রেখেছিল তার দুই মেয়েকে। আজ সে মাকে বাদ দিয়েই বিয়ে করে ফেলল। হোটেলে ফিরে কানিজ চৌধুরীকে ফোন করল প্রীতি।
গতকাল অপারেশন হওয়া একজন অসুস্থ রোগীকে দেখে চেম্বারের দিকে যাচ্ছিলেন কানিজ চৌধুরী। পথিমধ্যে প্রীতির ফোন আসে। স্ক্রিনে প্রীতির নাম্বার দেখে মুখে হাসি ফুটল তার। ফোন রিসিভ করে কিছু বলার আগেই তার কানে এলো প্রীতির কান্না। কানিজ চৌধুরী সেখানেই দাঁড়িয়ে পড়লেন। চোখ থেকে চশমাটা খুলে বললেন, কি হয়েছে প্রীতি? কাঁদছিস কেন? প্রীতি কেঁদে যাচ্ছে, কোনো কথা বলছে না। কানিজ চৌধুরী এবার চিন্তায় পড়ে গেলেন। হতবিহ্বল হয়ে বললেন, কি হয়েছে প্রীতি? কোনো সমস্যা? প্রীতি নিজেকে সামলাল। ঢোক গিলে কান্না আটকাল। চোখ মুছে বলল, না, কোনো সমস্যা নাই। তাহলে কাঁদছিলি কেন? তোমাকে খুব মনে পড়ছিল, তাই। কানিজ চৌধুরী হেসে ফেললেন। বললেন, পাগলি মেয়ে আমার, এজন্য এমন করে কাঁদতে হয়? আমি ভেবেছিলাম কি না কি হয়েছে। যা হোক, ফিরবি কবে? আজই। সে কি? পরশু গেলি আজকেই ফিরে আসবি? হ্যাঁ। আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। আয়। সকালের বাসে ঢাকা রওনা দেয় ওরা। বাস ঢাকায় পৌঁছয় রাতের বেলায়। প্রীতি যখন বাসায় পৌঁছল তখন রাত 9:30। শ্রেয়ান প্রীতিকে বাসায় পৌঁছে দেয়। সিএনজি থেকে নেমে কাপড়ের ট্রলিটা নিয়ে বাসার ভেতরে চলে যায় প্রীতি। একবার তাকায়নি শ্রেয়ানের দিকে। জার্নি পথের পুরো সময়টাই সে ছিল নির্বিকার, ভাবলেশহীন। শ্রেয়ানের ভেতরটা অপরাধবোধে কুড়ে কুড়ে খাচ্ছে। অজান্তেই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলল। ছোট্ট একটা ফেলে নিজের বাড়ির পথ ধরল শ্রেয়ান। কলিং বেল চাপার মিনিট খানেক পরে দরজা খুললেন কানিজ চৌধুরী। প্রীতি সাথে সাথে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কানিজ চৌধুরী প্রীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, পাগলি আমার, এত কান্নার কি আছে? আয় ভেতরে আয়। প্রীতিকে নিয়ে সোফায় বসালেন কানিজ চৌধুরী। কিচেনে গিয়ে বরফ মিশিয়ে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে প্রীতির দিকে গ্লাসটা বাড়িয়ে দিলেন। শরবতটা খেয়ে নে। খাবো না আম্মু। উহু, বারণ শুনব না। শরবতটা খেলে জার্নির ক্লান্তি কিছুটা হলেও কমবে। মায়ের জোড়াজুড়িতে গ্লাসের অর্ধেক শরবত খেল প্রীতি। আধ খাওয়া শরবতের গ্লাসটা হাতে নিয়ে কানিজ চৌধুরী বললেন, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম কর। যা। প্রীতি উঠল। পা বাড়াল নিজের বেডরুমের দিকে। দরজা আটকে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়াল। গলায় প্যাঁচানো স্কার্ফটা খুলে ফেলল একটানে। ঘাড়ের কাছে নখের আঁচড়ের দাগটা স্পষ্টই বোঝা যাচ্ছে। দাগটার উপর আলতো করে হাত রাখল প্রীতি। এটা শ্রেয়ানের দেয়া ভালোবাসার চিহ্ন। পুরো শরীরে এমন চিহ্ন আরও কয়েকটা এঁকে আছে। কিন্তু এই চিহ্নগুলো লুকিয়ে রাখতে হচ্ছে তাকে। কারণ ভালোবাসাবাসী যে বড্ড অসময়ে হয়ে গেছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে আজ থেকে শ্রেয়ান তার স্বামী। একটা পবিত্র বন্ধন তৈরি হয়েছে শ্রেয়ানের সাথে তার। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়াল প্রীতি। শরীরটা ম্যাজম্যাজ করছে। লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে শ্রেয়ান। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তায় গাড়িগুলো ছুটে চলছে অবিরত। কেউ থেমে নেই। রাস্তার দিকে চেয়ে থাকলেও শ্রেয়ানের চোখে ভাসছে গোত্রাতের দৃশ্য। প্রীতি, কি পাগলামি করছো তুমি? প্রীতি মুখ গোমরা করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? ভালো না বাসার কথা আসছে কেন? কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা পাগলামি,
চূড়ান্ত পর্যায়ের পাগলামি। তুমি এখন হুঁশে নেই। প্লিজ পাগলামি বন্ধ করো। প্রীতি ক্ষেপে গেল। শ্রেয়ানের পরনের শার্ট টেনে বলল, কি খালি বারবার এক কথা বলো? পাগলামি করি আমি? হ্যাঁ করি পাগলামি। তুমিও এখন আমার সাথে পাগলামি করবে। তারপর প্রীতি তাকে দিয়ে সত্যিই পাগলামি করিয়েছে। শ্রেয়ান। ভাবনার সুতো ছিঁড়ল শ্রেয়ানের। পেছনে ফিরে দেখল 2 মগ কফি হাতে দাঁড়িয়ে আছে শ্রেয়সী। তোর কফি। হাত বাড়িয়ে কফি মগটা নিল শ্রেয়ান। শ্রেয়সী ভাইয়ের পাশে এসে দাঁড়াল। বলল, কি হয়েছে তোর? কফিতে চুমুক দিয়ে শ্রেয়সীর দিকে তাকালো শ্রেয়ান। না তো, কিছুই হয়নি। বললেই হলো। তোর কিছু একটা নিশ্চয়ই হয়েছে। হঠাৎ এমন কেন মনে হলো? অন্য সময় ট্যুর থেকে ফিরে কত শত গল্প জুড়ে দিস আমার আর ভাবির সাথে। কোথায় কোথায় গেলি, কেমন মজা করলি সব বলিস। কিন্তু কক্সবাজার থেকে ফেরার পর আমাদের সাথে বসে ভালোমতো 2টা কথাও বললি না। আমার ভাই তো এমন চুপচাপ থাকার ছেলে না। কিছু না কিছু নিশ্চয়ই হয়েছে। বল না কি হয়েছে? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল শ্রেয়ান। বলল, বলবো। একটু সময় দে। শীঘ্রই বলবো। ঠিক আছে। তোর যখন ইচ্ছে হবে তখন বলিস। শ্রেয়সী আর দাঁড়াল না। খালি মগ দুটে নিয়ে শ্রেয়ানের ঘর ছেড়ে বেরিয়ে এলো। শ্রেয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে প্রীতিকে ফোন করল। রিং বেজে বেজে কল কেটে গেছে। প্রীতি ফোন ধরেনি। বালিশে উপর হয়ে শুয়ে সুইচ টিপে টেবিল ল্যাম্পটা একবার জ্বালাচ্ছে আবার নিভাচ্ছে। ঘরে ঢুকলেন কানিজ চৌধুরী। একবার প্রীতির দিকে তাকালেন, একবার তাকালেন ল্যাম্পশেডটার দিকে। প্রীতি। মায়ের ডাকে নড়েচড়ে উঠে বসল প্রীতি। কানিজ চৌধুরী ধীর পায়ে হেঁটে প্রীতির পাশে বসলেন। আলতো করে প্রীতির গালে হাত রেখে বললেন, কি হয়েছে তোর? শরীর খারাপ? প্রীতি জবাব দিল, উহু। কক্সবাজার থেকে ফেরার পর থেকেই দেখছি কেমন চুপচাপ হয়ে গেছিস। ওখানে কোনো সমস্যা হয়েছে? কানিজ চৌধুরীর প্রশ্নের জবাব না দিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল প্রীতি। কানিজ চৌধুরী আর কোনো প্রশ্ন করলেন না। পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছিলেন প্রীতির চুলে। কিছুক্ষণ নীরব থেকে প্রীতি বলল, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে ক্ষমা করে দেবে? কানিজ চৌধুরীর ভ্রু জোড়া কিছুটা কুঁচকালেন, হঠাৎ এমন কথা? বলো না আম্মু। মাফ করে দেবে তো? কানিজ চৌধুরী হেসে একটু ঝুঁকে মেয়ের কপালে চুমু খেলেন। তারপর বললেন, সন্তান যত বড় অন্যায়ই করুক না কেন, মা কখনোই সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তবে আমার বিশ্বাস, তুই আর প্রিয়ন্তী এমন কিছু কখনো করবি না যার জন্য আমি তোরা আমার কাছে ক্ষমাপ্রার্থী থাকিস। যাকগে, আমার রান্না শেষ হয়েছে। আয় খেয়ে নিবি। খাবো না। এক চড় মারব। ওঠ ওঠ। প্রীতি টেনে উঠিয়ে দিলেন কানিজ চৌধুরী। খেতে চল। খাবো না আম্মু। বললেই হলো। আচ্ছা ঠিক আছে, তোকে কোথাও যেতে হবে না। তুই বসো এখানে। ঘর থেকে বেরিয়ে গেলেন কানিজ চৌধুরী। খানিক বাদে এক হাতে ভাতের প্লেট অন্য হাতে গ্লাস নিয়ে রুমে ঢুকলেন কানিজ চৌধুরী। ভাত মেখে লোকমা ধরলেন প্রীতির মুখের সামনে। প্রীতি খেতে অসম্মতি জানাতেই কানিজ চৌধুরী দিলেন এক ধমক। বাধ্য হয়ে খেতে হলো তাকে। তবে খুব অল্প পরিমাণে খেলছে। প্রীতিকে খাইয়ে এটো প্লেট আর গ্লাসটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন কানিজ চৌধুরী। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল প্রীতি। ফোন বাজছে, প্রিয়ন্তী কল দিচ্ছে।
প্রীতি ফোন রিসিভ করল না। কিছুক্ষণ আগে শ্রেয়ানও কল দিয়েছিল। প্রীতি ইচ্ছে করেই ফোন ধরেনি। ভালো লাগছে না কারো সাথে কথা বলতে, ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। কাঁদলে হয়তো স্বস্তি মিলত কিছুটা। পরদিন প্রীতি নিজেই ফোন করল শ্রেয়ানকে। মোবাইলের স্ক্রিনে প্রীতির নাম্বার দেখে দেহে প্রাণ ফিরে পেল শ্রেয়ান। দ্রুত হাতে ফোন রিসিভ করল। হ্যালো, কেমন আছো? শ্রেয়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কাল সন্ধে থেকে তোমাকে একটানা ফোন করে গেছি। তুমি ফোন ধরোনি। মেসেজ পাঠিয়েছি, সেখানেও রিপ্লাই পাইনি। আমি কেমন আছি সেটা কি এখন বলে বোঝাতে হবে? প্রীতি হাসল। শ্রেয়ান বলল, তুমি হাসছ? জানো আমি কত টেনশনে ছিলাম। খুব টেনশন দিয়ে ফেলেছি না? সরি। আসলে কাল কারো ফোনই রিসিভ করিনি। ইচ্ছে করছিল না কারো সাথে কথা বলতে। তুমি ঠিক আছো? একদম। আমি ভাবছিলাম আজই ভাইয়া ভাবির সাথে কথা বলবো। কোনো ব্যাপারে? বিয়ের ব্যাপারে। কাল শ্রেয়সী জানতে চেয়েছে কক্সবাজার কিছু হয়েছে কিনা। আমি কিছু বলিনি। তোমার সাথে পরামর্শ করে জানাবো ভেবেছিলাম। আজই জানাতে চাচ্ছি আমাদের বিয়ের কথা। না না, কি বলো? এখন না। এমন আতকে উঠল কেন? বিয়ে কি লুকোনোর মতন ব্যাপার? যেভাবে হোক বিয়ে তো করেছি। এখন তো সে কথা বাসায় বলতে হবে। জানাবো, তবে আর কিছুদিন পর। এখন কেন নয়? এর কোনো সদুত্তর আমার কাছে নেই। তবে আমি আপাতত আম্মুকে এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। কিন্তু প্লিজ শ্রেয়ান, আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। তুমি আন্টিকে পড়ে জানিও। আমি না হয় আজ আমার ভাইয়া ভাবিকে কথাটা জানাই। এখন কাউকে জানানোর দরকার নেই। এমন তো নয় যে আমাদের পরিবার বিয়ের জন্য তাড়া দিচ্ছে। তাহলে পরে জানালে প্রবলেম কি? তুমি আমার কথা শোনো, এখন কাউকে কিছু জানানোর দরকার নেই। পরে সময় হলে ভাইয়া ভাবিকে জানাবে। শ্রেয়ান হাল ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে। কাল রাতে তোর ফোন ওয়েটিং ছিল কেন রে? কতবার তোকে ফোন করেছিলাম। এতটা সময় কার সাথে কথা বলেছিলি? ক্যাম্পাসের নরম সবুজ ঘাসের উপর গোল হয়ে বসে আছে প্রীতি, পূর্ণা ও অর্পি। ক্লাস থেকে বেরিয়ে এখানে এসে বসেছে তিনজন। পূর্ণা জিভ কামড় দিয়ে বলল, ইস, সরি দোস্ত। তোকে কল ব্যাক করব ভাবছিলাম, কিন্তু অয়নের সাথে কথা শেষে ঘুমিয়ে পড়েছি। একটুও খেয়াল ছিল না, ট্রাস্ট মি। প্রীতি ও অর্পি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পূর্ণার দিকে। পূর্ণা দুজনের দৃষ্টির দিকে একবার করে তাকিয়ে কিছুটা লাজুক গলায় বলল, দোস্ত, তোদের একটা কথা বলা হয়নি। প্রীতি জিজ্ঞেস করল, তোর চোরের মতন চেহারা দেখেই বুঝে গেছি আমাদের কাছ থেকে কিছু লুকিয়েছিস। এবার বল ঘটনা কি? পূর্ণা লাজুক হেসে দুই বান্ধবীর দিকে তাকাল। তারপর বলল, আই এম ইন লাভ উইথ অয়ন। প্রীতি, অর্পি একসাথে চেঁচিয়ে উঠল। অর্পি বলল, বান্দরনি, তুই এই কথা আমাদের বলিস নাই কেন? আরে, ওকে ভালোবাসার কথা তো কালই বললাম। অয়ন কক্সবাজারে আমাকে প্রপোজ করেছিল। তখন আমি কিছুই বলি নাই। একবার ঠকেছি তো, তাই নতুন করে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। কিন্তু শেষমেশ মনের সাথে আর পেরে উঠলাম না। যদি কপালে আবার আগের মতো ধাক্কা লেখা থাকে তবে তাই হবে। প্রীতি হাত রাখল পূর্ণার হাতে, থিঙ্ক পজিটিভ দোস্ত, অয়ন ভাইয়া খুব ভালো একজন মানুষ। উনি কখনোই তোকে ঠকাবে না, আর জিসান ছিল এক নাম্বারের বদ।
ওই ছেলে তোর যোগ্যই না। অর্পি বলল, প্রীতি ঠিকই বলেছে। জিসানের কথা আর মনেও আনিস না। ওই হারামিটা তোকে ছেড়ে গেছে ভালোই হইছে। আচ্ছা বলতো, কক্সবাজারের আবহাওয়ায় কি স্পেশাল কিছু আছে? পূর্ণা বলল, কেন? না মানে, একজনের প্রেম হইল, আরেকজন ডিরেক্ট বিয়েই করে ফেলল। আমি গেলে আমারও তো একটা হিল্লে হয়ে যেত। ধাত, কেন যে ওই সময়টায় প্রেমা আপুর বিয়েটা হইল। অর্পির কথা আর বলার ভঙ্গি দেখে হেসে ফেলল বাকি দুই বান্ধবী। অয়ন ভাইয়ার সাথে পূর্ণার জুটিটা দারুণ মানিয়েছে, তাই না? প্রীতির কথার উত্তরে ফোনের ওপাশ থেকে শ্রেয়ান বলল, মানিয়েছে বটে। তবে আমাদের জুটিটাই বেস্ট। প্রীতি হাসল। শ্রেয়ান জিজ্ঞেস করল, রাতে খেয়েছ? না, খেতে পারিনি। কেন? জানি না। ইদানিং কিছু খেতে ইচ্ছে করে না। খাবারে অরুচি আসে। জাকগে বাদ দাও তো এসব কথা। আমি এখন রোমান্টিক কথা শোনার মুডে আছি। শ্রেয়ান হেসে বলল, তাহলে ফোনে কেন? সামনাসামনি বলবো। সামনাসামনি কিভাবে বলবা? এত রাতে তোমায় পাবো কোথায়? আমি তোমার বাসার সামনে আছি। কি ইয়ার্কি করছো? বিশ্বাস হচ্ছে না? ব্যালকনিতে আসো। প্রীতি শোয়া থেকে চট করে উঠে বসল। দ্রুত বিছানা থেকে নেমে ব্যালকনিতে গেল। ল্যাম্পপোস্টের আবছা আলোয় শ্রেয়ানের ফর্সা মুখটা দেখা যাচ্ছে। কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে সে। তার দৃষ্টি ব্যালকনিতে, প্রীতির দিকে। ঠোঁটে এক চিলতে হাসি। প্রীতির মুখটা হা হয়ে গেল, সে হা করেই তাকিয়ে রইল, তার বিশ্বাস হচ্ছে না এতরাতে শ্রেয়ান তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান ইশারায় মোবাইল কানের কাছে ধরতে বলল। প্রীতি ফোন কানের কাছে নিয়ে বলল, তুমি সত্যি এসেছ? আই কান্ট বিলিভ দিস। দূর থেকে দেখেই চলে যাব? নাকি কাছ থেকে একবার দেখার সুযোগ হবে? প্রীতি একটু ভেবে বলল, 2 মিনিট দাঁড়াও। পা টিপে টিপে মায়ের রুমে উকি দিল প্রীতি। ড্রিম লাইটের আলোয় এক নজর দেখে নিল মাকে। কানিজ চৌধুরী ঘুমাচ্ছেন। তার চোখে চশমা, বুকের উপর সমরেশ মজুমদারের সাতকাহন বইটা। বইটা ধরে রেখেছেন 2 হাত দিয়ে। বোধহয় পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। প্রীতি এক দৌড়ে নিচে নেমে ঘরের দরজা খুলে বাইরে গেল। তারপর গেট খুলে শ্রেয়ানকে নিয়ে সোজা ছাদে গেল। ছাদের দরজা লাগিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। শ্রেয়ান আচমকা প্রীতিকে জড়িয়ে ধরল। প্রীতিও চুপটি করে মাথা রাখল শ্রেয়ানের প্রশস্ত বুকে। নিস্তব্ধ গভীর রাত। কোলাহলপূর্ণ শহরটা এখন নিশ্চুপ, নিঝুম। অল্পসংখ্যক নিশাচর প্রাণী ছাড়া প্রায় সবাই ঘুমে বিভোর। অনেকটা সময় কেটে যাওয়ার পর প্রীতি শ্রেয়ানের বুক থেকে মুখ তুলে ওর দিকে তাকাল। তুমি এত রাতে আমাদের বাসার সামনে কি করছিলে? শ্রেয়ান জড়ানো গলায় বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কথাটা শুনে খিলখিল শব্দে হেসে উঠল প্রীতি। শ্রেয়ান ভ্রু কুঁচকে বলল, হাসছ কেন? হাসার মতো কিছু বলেছি? এতদিন সিনেমায় দেখেছি, উপন্যাসে পড়েছি যে প্রেমিক তার প্রেমিকাকে দেখার জন্য গভীর রাতে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকত। আজ আমাকে দেখার জন্য কেউ আমার বাসার সামনে এসে হাজির হয়েছে। উফ, নিজেকে সিনেমা আর উপন্যাসের নায়িকা মনে হচ্ছে। শ্রেয়ান প্রীতির কোমর টেনে কাছে টেনে নিল প্রীতিকে। গার গলায় বলল, তুমি মুভি বা উপন্যাসের নায়িকা নও, আমার জীবনের নায়িকা। প্রীতি হাসল। সাথে হাসল ওর চোখ দুটো। 2 হাতে গলা পেঁচিয়ে ধরল শ্রেয়ানের। শ্রেয়ান বলল, তবে সিনেমায়
উপন্যাসে প্রেমিক তার প্রেমিকাকে দেখার জন্য গভীর রাতে তার বাসার সামনে যায়। আমি তো একজনকে নয়, দুজনকে দেখতে এসেছি। প্রীতি ভ্রু কুঁচকে বলল, দুজন? দুজন কে কে? আমার প্রেমিকা এবং স্ত্রীকে। প্রীতি প্রথমে চোখাচোখে তাকালো শ্রেয়ানের দিকে। পরক্ষণেই শ্রেয়ানের কথার মিনিং বুঝতে পেরে হেসে ফেলল। শ্রেয়ান বলল, বাই দ্য ওয়ে, তুমি তখন ফোনে কি বললে যেন? কি বললাম? রোমান্টিক কথা শোনার মুডে আছো? তবে আমি এখন রোমান্টিক কথা বলার মুডে নাই, রোমাঞ্চ করার মুডে আছি। প্রীতি লাজুক হাসল। শ্রেয়ান পরম ভালোবাসায় তার ওষ্ঠ ছোঁয়াল প্রীতির ওষ্ঠে। আবেশে চোখ বন্ধ করে ফেলল প্রীতি। শ্রেয়ানকে বিদায় জানিয়ে গেট আটকে বাসায় ঢুকল প্রীতি। আরও একবার মায়ের ঘরে উকি দিল। ধীর পায়ে রুমে ঢুকে কানিজ চৌধুরীর চোখ থেকে চশমাটা খুলে পাশে রাখল। বইটা উঠানোর সময় নড়েচড়ে উঠলেন কানিজ চৌধুরী। চোখ মেলে প্রীতিকে দেখে অবাক হলেন তিনি। তুই এত রাতে এখানে কি করছিস? বিস্মিত গলায় বললেন কানিজ চৌধুরী। প্রীতি তাৎক্ষণিক বলার মতন কোনো সদুত্তর পেল না। আমতা আমতা করে বলল, ইয়ে, তোমার সাথে ঘুমাতে আসছিলাম। ঘুমাতে যাওয়ার সময় তো এ কথা বলিসনি। যা হোক, বালিশ নিয়ে আয়। প্রীতি লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে এলো। তারপর বালিশটা নিয়ে কানিজ চৌধুরীর ঘরে গিয়ে ধপ করে শুয়ে পড়ল মায়ের পাশে। সবকিছু আবার আগের মতো স্বাভাবিক চলতে থাকল। শ্রেয়ান নিজেদের অফিসে জয়েন করেছে। বিয়ের পর দায়িত্ববোধটা যেন আপনাতেই চলে এসেছে ওর উপর। একটা সূক্ষ্ম পরিবর্তনও এসেছে ওর মধ্যে। শ্রাবণ এই পরিবর্তনটা টের পেয়েছে। খুশিও হয়েছে শ্রেয়ান ব্যবসার হাল ধরায়। কিন্তু ধীরে ধীরে অস্বাভাবিকতা আসছে প্রীতির মধ্যে। এই যেমন গতকাল রাতের ঘটনা। খাবার টেবিলে শুটকির বাটি দেখে বমি পেল প্রীতির। দৌড়ে বেসিনের কাছে গিয়ে হরহর করে বমি করে দিল। শুটকি প্রীতির প্রিয় খাবার। ইদানিং ওর প্রিয় খাবারগুলো অপ্রিয় খাবারে পরিণত হচ্ছে। দেখলেই বমি বমি পায়, গা গুলায়। কানিজ চৌধুরী অবাক হয়ে বললেন, শুটকি তো তোর ভীষণ প্রিয়। তাহলে শুটকি দেখে তোর বমি পেল কেন? প্রীতি জবাব দিল, জানি না আম্মু, কি যে হয়েছে আমার। কানিজ চৌধুরীকে কিছুটা চিন্তিত দেখালো। তিনি বললেন, ঠিক আছে, আমি শুটকির বাটি সরিয়ে নিচ্ছি। সবজি আর মাছ দিয়ে খা। খাবো না আম্মু। এক চড় মারব, অল্প হলেও খা। খেয়ে ঘরে গিয়ে রেস্ট নে। মায়ের ধমক খেয়ে খুব অল্প পরিমাণে খেল প্রীতি। তারপর চলে এলো নিজের ঘরে। শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ফোন বেজে উঠল। হাত বাড়িয়ে মোবাইলটা হাতে নিল। প্রিয়ন্তী ফোন করেছে। প্রীতি মৃদু হেসে ফোন রিসিভ করল। হ্যালো, কোথায় ছিলি এতক্ষণ? কতবার কল করেছি। সরি রে, ফোনের কাছে ছিলাম না, খেতে বসেছিলাম। ইটস ওকে। কেমন আছিস বল? ভালো না। কি হয়েছে? গত কদিন ধরে কি যেন হয়েছে আমার। থেকে থেকে মাথা চক্কর দিয়ে ওঠে, শরীরটাও দুর্বল লাগে। গত পরশু ভার্সিটি থেকে বাসায় ফেরার পর হুট করে মাথা ঘুরে পড়ে গেছি। আম্মুও হসপিটালে ছিল তখন। অরুচির কারণে ঠিকমতো খেতে পারছি না। সে কারণেই বোধহয় শরীর দুর্বল লাগে। আর দুর্বলতা থেকেই সেন্সলেস হয়ে গেছি। আম্মুকে জানিয়েছিস ব্যাপারটা? না, জানালে হয়তো ঠিকমতো খাচ্ছি না বলে বকাবকি করত। কিন্তু আমার খেতে ইচ্ছে না হলে কি করব বলতো? প্রিয়ন্তী কিছু সময় চুপ থেকে কিছুটা চিন্তিত গলায় বলল,
এ মাসে তোর পিরিয়ড হয়েছে? এ প্রশ্ন করছিস কেন হঠাৎ? যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। না, হয়নি। এ মাসের 4 তারিখে ডেট ছিল। আজ 13 তারিখ। ডেট তো সেই কবেই ওভার হয়ে গেছে। এখনো হয়নি। বোধহয় পিরিয়ড না হওয়ার কারণেই শরীরটা এমন খারাপ লাগছে, তাই না? তোর মাথায় একটু বুদ্ধি হবে কবে বলতো? মানে? তুই প্রেগন্যান্সি টেস্ট করা। প্রীতি আতকে উঠে বলল, কি? রিল্যাক্স। আমার কথা শোন। সেদিন অনাকাঙ্ক্ষিত এবং অপ্রস্তুতভাবে তোরা শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছিস। কোনো প্রোটেকশন ইউজ করিসনি। তাতে তোর প্রেগন্যান্ট হওয়াটা স্বাভাবিক। তুই কালই টেস্ট কর। দেখ টেস্টে কি আসে। প্রিয়ন্তী আরও অনেক কিছুই বলছিল, কিন্তু সেই কথাগুলো কর্ণকুহরে পৌঁছায়নি প্রীতির। প্রিয়ন্তীর প্রথম কথাগুলোই বাজছে তার কানে। তার কান দুটো ঝা ঝা করছে। একটা অব্যাখ্যেয় অনুভূতি জেকে ধরেছে তাকে। ঝাঝরা করে দিচ্ছে মস্তিষ্কটাকে। পরিদিন বিকেলে প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপ হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে প্রীতি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। কিছুক্ষণ পর স্ট্রিপটা কমোডের মধ্য ফেলে বাথরুম থেকে বেরিয়ে এলো প্রীতি। ধপ করে বসে পড়ল বিছানায়। মাথা ঘুরছে ক্রমশ। কাপা হাতে মোবাইল হাতে নিল। দ্রুত হাতে শ্রেয়ানের নাম্বার ডায়াল করল। দুপুরে খেয়ে ভাতঘুম দিচ্ছিল শ্রেয়ান। ফোনের টোনে ঘুম ভেঙে গেল তার। চোখ না খুলেই হাতরে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে রিসিভ করে কানের কাছে ধরল। ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, কে? ফোনের ওপাশে কান্নার শব্দ শুনে হকচকিয়ে গেল শ্রেয়ান। মোবাইল কান থেকে সরিয়ে চোখের সামনে ধরল। স্ক্রিনে প্রীতির নাম্বার ভাসছে। প্রীতি কাঁদছে কেন? তড়িঘড়ি করে উঠে বসল শ্রেয়ান। কি হয়েছে প্রীতি? কাঁদছ কেন? প্রীতির কান্নার বেগ বেড়ে গেল। কান্নার দমকে কথাই বলতে পারছে না সে। শ্রেয়ান চিন্তায় পড়ে গেল। কুল ডাউন প্রীতি। কান্না থামাও। আমাকে বলো কি হয়েছে? আমি প্রেগন্যান্ট। কান্নার জন্য কথাটা স্পষ্ট পৌঁছল না শ্রেয়ানের কানে। সে বলল, বুঝলাম না কথাটা। আবার বলো। প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি। পজিটিভ এসেছে। আমি প্রেগন্যান্ট। শ্রেয়ান চমকে উঠল। বিস্মিত গলায় বলল, কি? কি বললে? প্রীতি রেগে গিয়ে বলল, শুনতে পাও না? এক কথা কতবার বলবো? শ্রেয়ান নড়েচড়ে বসল। নিজেকে সামলে নিয়ে বলল, এটা তো খুশির খবর প্রীতি। আমরা বাবা মা হতে যাচ্ছি। কিন্তু তুমি এতে খুশি না হয়ে কাঁদছ কেন? তুমি বুঝতে পারছ না? আমার আম্মু একজন ডাক্তার। আমার প্রেগন্যান্সির ব্যাপারটা বুঝতে তার খুব বেশি সময় লাগবে না। আমি এখন কি করব? আম্মুর কাছ থেকে লুকিয়ে রাখব কি করে? শ্রেয়ান হতবাক হয়ে বলল, আশ্চর্য! তুমি কি পাগল হয়ে গেছ? কি উল্টোপাল্টা কথা বলছ? প্রেগন্যান্সি কি লুকিয়ে রাখা যায়? আর লুকাতে যাবেই বা কেন? তাহলে এখন কি করব? তোমাকে কিছু করতে হবে না। ভিতুর ডিম একটা। আমি আজই কথা বলবো ভাইয়া ভাবির সাথে। তোমার আর কোনো কথা আমি শুনছি না। কিন্তু আমি আম্মুকে বলবো কিভাবে? আম্মু জানলে কষ্ট পাবে অনেক। তা তো পাবেনি, কিন্তু তাকে জানাতে তো হবে। অন্তত এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে আর দেরি করা যাবে না। আমি এখনই ভাবির সাথে কথা বলছি। ফোন কেটে ধপ করে বিছানায় বসে পড়ল প্রীতি। একটু পর তার হঠাৎ মনে হল, দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে।
প্রীতি চোখ তুলে দরজার দিকে তাকাল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল ও। অজান্তেই বসা থেকে দাঁড়িয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন কানিজ চৌধুরী। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রীতিতে নিবন্ধ। প্রীতির আত্মা উড়ে যাবার উপক্রম। কানিজ চৌধুরী ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালেন প্রীতির সামনে। প্রীতি কিছু বলার আগেই সপাটে চড় বসালেন প্রীতির গালে। ভাবি। ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিল তিতলি। শ্রেওয়ানের কথায় পেছনে ফিরে তাকাল তিনি। শ্রেওয়ানকে দেখে বলল, আরে শ্রেওয়ান, তোমাকে তো সহসা ছাদে দেখা যায় না। কিছু বলবে? 2 কদম এগিয়ে তিতলির সামনে গিয়ে দাঁড়াল শ্রেওয়ান। শ্রেওয়ানের চোখ মুখ দেখে তিতলি টের পেল তার দেবরের কিছু একটা হয়েছে। সে প্রশ্ন করল, কি হয়েছে? শ্রেওয়ান কিছুক্ষণ চুপ থাকল। তারপর ভূমিকা না করে সরাসরি মূল কথা বলল, আমি আর প্রীতি মাস 1.5 আগে বিয়ে করেছি। তিতলি ভ্রু কুঁচকল। তারপর হেসে বলল, ঠাট্টা করছ? না, সত্যি। কক্সবাজার থেকে যেদিন ফিরেছি সেদিনই বিয়ে করেই ঢাকা ব্যাক করেছি। তিতলি অবাক হয়ে বলল, কি বলছো তুমি? এতদিন কেন বলনি এ কথা? প্রীতি বারণ করেছিল। ও সময় চেয়েছে। তিতলি কিছুক্ষণ চুপ থাকল। তারপর কিছুটা রাগী গলায় বলল, তোমরা বিয়ে করে ফেললে, অথচ আমাদের একবার জানালেও না। এমন তো নয় যে তোমাদের সম্পর্কে আমাদের আপত্তি ছিল। প্রীতিকে আমাদের সবারই খুব পছন্দ। ওকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি ছিল না। তাহলে আমাদের না জানিয়ে এভাবে হুট করে বিয়ে করে ফেললে কেন? আমাদের একটাবার বলারও প্রয়োজন পড়েনি? নাকি প্রয়োজন মনে করনি? আমি সরি, ভাবি। প্লিজ ভুল বুঝো না। আসলে তখন সিচুয়েশনটা খুব বাজে ছিল। বিয়ে করা ছাড়া আর কিছু মাথায় আসেনি। প্লিজ মাফ করে দাও ভাবি। তা কি এমন হয়েছিল শুনি, যার জন্য আমাকে বা তোমার ভাইয়াকে না জানিয়ে তৎক্ষণাৎ বিয়েটা করতে হলো? শ্রেওয়ান জবাব দিল না। মাথা নিচু করে রইল। তিতলি বলল, শ্রেওয়ান চুপ করে থেকো না। কেন আমাদের না জানিয়ে বিয়েটা করলে? শ্রেওয়ান কিছুটা সময় নীরব রইল। তারপর নত মুখে বলল, কক্সবাজারে আমরা ফিজিক্যালি ইনভলভড হয়েছি। তিতলির মুখটা হা হয়ে গেল, কপালে ভাঁজ পড়ল। বিস্ময় ফুটে উঠল তার চেহারায়। আপনাতেই মুখ দিয়ে বের হল, হোয়াট? শ্রেওয়ান বলল, ঘটনাটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে ভাবি। এতে আমার ইচ্ছেই ছিল না। আর প্রীতি তো হুঁশেই ছিল না। মানে? শ্রেওয়ান সেদিনের ঘটনাটার অদ্যোপান্ত বলল। সব শুনে তিতলি বলল, প্রীতির বাসায় জানে এসব? না। তিতলি কিছু সময় নীরব থেকে আশ্বাসের সুরে শ্রেওয়ানকে বলল, আচ্ছা, তুমি চিন্তা করো না। আমি কথা বলবো তোমার ভাইয়ার সাথে। আরেকটা কথা বলা হয়নি, ভাবি। আবার কি? প্রীতি প্রেগন্যান্ট। আমার সন্তান ওর গর্ভে। সত্যি? খুশিতে চোখ চকচক করে উঠল তিতলির। নিজে এতদিন মা হতে পারেনি, এই খবরটা ওর জন্য যেন মা হওয়ার সুসংবাদ নিয়ে এলো। শ্রেয়ান প্রীতির এভাবে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলায় খুব একটা খুশি হতে না পারলেও প্রীতির প্রেগন্যান্সির সংবাদটা তিতলির জন্য নিঃসন্দেহে আনন্দের, বড় আনন্দের। তিতলি শ্রাবণকে সবটা বলার পর শ্রাবণ শ্রেওয়ানকে তার ঘরে ডেকে পাঠিয়েছে। শ্রেওয়ানের বুক কাঁপছে। ভাইয়া তাকে কি বলে কে জানে। ত্রস্ত পায়ে শ্রাবণের ঘরের সামনে এসে দাঁড়াল শ্রেওয়ান।
শ্রাবণ ল্যাপটপে অফিসিয়াল কাজ করছে। শ্রেয়ান দরজায় মৃদু ধাক্কা দিয়ে বলল, আসবো ভাইয়া? ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো শ্রাবণ। ল্যাপটপ বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলল, আয়। শ্রেয়ান ধীর পায়ে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াল। শ্রাবণ বলল, দাঁড়িয়ে আছিস কেন? বসো। শ্রেয়ান বসল। কোনো কথা বলল না। তখনই চায়ের কাপ হাতে ঘরে ঢুকল তিতলি। শ্রাবণের হাতে চায়ের কাপটা দিয়ে বসল শ্রেয়ানের পাশে। শ্রেয়ান তিতলির দিকে তাকাল। তিতলি তাকে চোখের ইশারায় আশ্বস্ত করল। শ্রেয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শ্রাবণের দিকে তাকাল। চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে শ্রাবণ। শ্রেয়ান আর্স্ট গলায় বলল, সরি ভাইয়া। শ্রাবণ কিছু বলল না। চা শেষ করে কাপটা বেডসাইড টেবিলের উপর রাখল। তারপর পূর্ণ দৃষ্টিতে তাকালো শ্রেয়ানের দিকে। গম্ভীর গলায় বলল, যা করার তা তো করেই ফেলেছিস। এখন আর সরি বলে কি হবে? প্রীতির সাথে কথা বল। ওর বাসায় বিয়ের ব্যাপারটা জানাতে বল। কালই আমরা যাব ওর বাবা মায়ের সাথে কথা বলতে। একজন নয়, দুজন অতিথিকে ঘরে তুলতে হবে তো। আর দেরি করে চাই না। শ্রেয়ান চোখ তুলে শ্রাবণের দিকে তাকাল। সে ভেবেছিল শ্রাবণ হয়তো এখন তাকে দু চারটা কড়া কথা শোনাবে। কিন্তু প্রথমেই শ্রাবণের মুখে এমন কথা শুনবে সেটা ভাবেনি শ্রেয়ান। সে আচমকা জড়িয়ে ধরল শ্রাবণকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শ্রেয়ানের চোখে খুশির ঝিলিক। প্রত্যুত্তরে কিছু বলল না শ্রাবণ। মৃদু হেসে হাত রাখল ভাইয়ের পিঠে। শ্রেয়ান খুশির চোটে প্রীতির বাবা মায়ের সেপারেশনের ব্যাপারটা জানাতে ভুলে গেল। বেশ কয়েকবার রিং বেজে বেজে কল কেটে গেছে, কিন্তু প্রিয়ন্তী থামছে না। একনাগাড়ে কল দিয়েই যাচ্ছে। শেষমেশ বাধ্য হয়ে ফোন তুললেন কানিজ চৌধুরী। হ্যালো। যাক, অবশেষে কল রিসিভ করলে। কানিজ চৌধুরী কিছু বললেন না। প্রিয়ন্তী বলল, প্রীতির উপর রাগ করে থেক না প্লিজ। বেচারি খুব কষ্ট পাচ্ছে। আর আমার কষ্টটা? কত কষ্ট করে তোদের জন্ম দিয়েছি, একা হাতে মানুষ করেছি। ও সেই প্রতিদান দিল আমাকে এভাবে? বিয়ে করেছে আরও 1.5 মাস আগে। অথচ এতদিনেও একবার জানালো না আমাকে। আমি কি জানার অধিকারটুকুও রাখি না? আম্মু প্লিজ কষ্ট পেও না। আসলে আমি প্রীতিকে বারণ করেছিলাম আপাতত তোমাকে না জানাতে। পরে ধীরে সুস্থে বলতে বলেছি। কানিজ চৌধুরী অবাক হয়ে বললেন, তুইও জানতিস প্রীতি বিয়ে করেছে? প্রিয়ন্তী অপরাধী গলায় বলল, হ্যাঁ আম্মু। আমার সাথে কথা বলে তারপর ওরা বিয়ে করেছে। বাহ, তুইও জানলি। আর আমি মা হয়েও জানতে পারলাম না। সরি আম্মু। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। কানিজ চৌধুরী কিছু বললেন না। নীরবে কল কেটে দিলেন। অতীত ঘুরে ফিরে আবার তার কাছে এসেছে। সেও তো একদিন তার বাবা দাদাকে না জানিয়ে বিয়ে করেছিল ইশকিয়াক চৌধুরীকে। ত্যাগ করছিল নিজের ধর্মকে। তখন আবেগের বয়স ছিল। আবেগ দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। একবারও ভাবেনি যে বাবা দাদা তাকে এত বছর কষ্ট করে লালন পালন করেছেন তারা কতটা কষ্ট পাবে। আজ বুঝতে পারছেন। কারণ আজ তিনি দাঁড়িয়ে আছেন সেই জায়গায় যেখানে বহু বছর আগে তার বাবা ও দাদা ছিলেন। আসলে সময়ের প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে। সময় হয়তো এত বছর পর প্রতিশোধ নিল। চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে বিছানায় শুয়ে পড়লেন কানিজ চৌধুরী।
মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার শব্দে ঘুম ভেঙে গেল কানিজ চৌধুরীর। চোখ মেলে তাকিয়ে দেখলেন প্রীতি তার পা জড়িয়ে ধরে কাঁদছে। তাৎক্ষণিকভাবে ঘটনা বুঝতে পারলেন না তিনি। শোয়া থেকে উঠে বসলেন তিনি। কি করছিস প্রীতি? পা ছাড়। পা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বললেন কানিজ চৌধুরী। প্রীতি পা ছাড়ল না, বরং জড়িয়ে ধরল আরো শক্ত করে। তার কান্নার বেগ বাড়ল আরো কয়েক গুণ। কানিজ চৌধুরী আবার বললেন, প্রীতি পা ছাড়। তুমি আমাকে মারো আম্মু, আরো কয়েকটা চড় থাপ্পড় দাও, কিন্তু প্লিজ এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। বিকেলের পর থেকে তুমি আমার সাথে আর একটা কথাও বলনি। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, খুব কষ্ট হচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে প্রীতির। কানিজ চৌধুরী কিছু বললেন না, তাকিয়ে রইলেন অন্যদিকে। প্রীতি বলল, ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। কানিজ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল ল্যাম্পটা জ্বালালেন। তারপর প্রীতিকে টেনে বিছানায় বসালেন। বললেন, কান্না থামা। ছেলেটার নাম কি? প্রীতি কাঁদতে কাঁদতে বলল, শ্রেয়ান। তুমি দেখেছ ওকে? আমি দেখেছি। হুম। মাস দুয়েক আগে একটা আহত মেয়েকে নিয়ে তোমার চেম্বারে গিয়েছিলাম। তারপর মেয়েটার ভাই মেয়েটাকে নিতে এলো না? কানিজ চৌধুরী মনে করার চেষ্টা করলেন। একটু ভাবতেই মনে পড়ল সেদিন কার কথা। জিজ্ঞেস করলেন, ওই ছেলেটাই? হুম। প্রীতি এখনো কাঁদছে। কান্নার জন্য তার কথাগুলো অস্পষ্ট শোনাচ্ছে। কানিজ চৌধুরী ধমক দিয়ে বললেন, কান্না থামাতে বলেছি। ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। চোখ মুখের কি অবস্থা করেছিস দেখেছিস? এতে তো পেটের বাচ্চার উপর এফেক্ট করবে। বিয়ে করেছিস কবে? ধমক খেয়ে প্রীতি কান্না থামিয়ে চোখ মুছল। বলল, কক্সবাজার থেকে যেদিন ফিরেছি সেদিন সকালে। কক্সবাজার তো বান্ধবীরা মিলে গিয়েছিলি? শ্রেয়ানও গিয়েছিল সাথে? প্রীতি মাথা নিচু করে বলল, ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা শ্রেয়ান আর ওর বন্ধুরাই করেছে। আমারও যেতে ইচ্ছে করছিল। ওদের সাথে যেতে চাইলে তো যেতে দিতে না, তাই পূর্ণাকেও সাথে নিয়েছি। কানিজ চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন, শ্রেয়ানের কথা একবার আমাকে জানালে পারতি। আমি কি বলি সেটা অন্তত দেখতি। তোর পছন্দ কি আমি মেনে নিতাম না? এভাবে হুট করে না জানিয়ে বিয়েটা করার কি খুব প্রয়োজন ছিল? বিয়ে করবি সেটা প্ল্যান করেই কি কক্সবাজার ঘুরতে গিয়েছিলি? না না আম্মু, সেরকম কোনো ইচ্ছেই ছিল না। তাহলে? আসলে? আসলে কি? প্রীতি চুপ করে আছে। কানিজ চৌধুরী বললেন, বল। প্রীতি আর্স্ট হয়ে ওড়নার কোনো খুঁটছে। কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। কানিজ চৌধুরা আর ঘাটালেন না। এমনিতেও এখন এ বিষয় নিয়ে বেশি কথা বলতে ইচ্ছে করছে না তার। বললেন, এখন ঘরে গিয়ে ঘুমো। কাল সকালে শ্রেয়ানের সাথে কথা বলিস। ওর বাবা মাকে তোদের বিয়ের ব্যাপারে জানাতে বলিস। ওর বাবা মা নেই, ভাই ভাবি আর বোন আছে, তাদের জানিয়েছে। ও আরও আগেই জানাতে চেয়েছিল, আমি নিষেধ করেছিলাম। বিকেলে আমার প্রেগন্যান্সির কথা জেনে রাতেই জানিয়েছে তাদের। তারা নাকি মেনেও নিয়েছে। কখন কথা হয়েছে শ্রেয়ানের সাথে? কথা হয়নি।
রাতে অনেকবার কল দিয়েছিল, রিসিভ করিনি। পরে মেসেজে জানিয়েছে কাল ওর ভাই ভাবি আসতে চাচ্ছে আমাদের বাসায়। বেশ তো, আসতে বল। এখন যা, ঘরে গিয়ে ঘুমো। সারা রাত না ঘুমিয়ে কেঁদে ভাসিয়েছিস সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। যা গিয়ে ঘুমো। ঠিক আছে। প্রীতি ঘর থেকে বের হতে নিয়ে আবার ফিরে আসল। কিছু বলবি? জিজ্ঞেস করলেন কানিজ চৌধুরী। তুমি সত্যি আমাকে ক্ষমা করেছ তো? করেছি। তোর জন্য না হলেও যে আসছে তার জন্য ক্ষমা করে দিয়েছি। প্রীতি মৃদু হেসে বলল, তোমাকে একবার জড়িয়ে ধরব আম্মু? বলে উত্তরের অপেক্ষা না করে দুহাতে ঝাপটে ধরল কানিজ চৌধুরীকে। আহত গলায় বলল, সরি আম্মু। ইটস ওকে। পরদিন বিকেলে শ্রাবণ ও তিতলি যায় কানিজ চৌধুরীর বাসায়। কানিজ চৌধুরী বেশ আন্তরিকতার সাথে আপ্যায়ন করেন তাদের। নিজ হাতে সব নাস্তা বানান তাদের জন্য। টুকটাক কিছু কথাবার্তার এক পর্যায়ে শ্রাবণ বলল, আঙ্কেল মানে প্রীতির বাবা কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না যে। তিনি বাসায় নেই নাকি? কানিজ চৌধুরী দীর্ঘশ্বাস লুকালেন। শ্রাবণ আর তিতলি উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে তার দিকে। কানিজ চৌধুরী বললেন, প্রীতির বাবা আমাদের সাথে থাকেন না। তিতলি ভ্রু দয় কুঁচকে বলল, মানে? আপনাদের হয়তো জানা নেই বিষয়টা। অ্যাকচুয়ালি আমাদের মিউচুয়াল ডিভোর্স হয়নি, কিন্তু আমরা সেপারেশনে আছি প্রায় 20 বছর। আমার মেয়েদের আমি একা জন্ম দিয়েছি, লালন পালন করে একাই বড় করেছি। প্রীতিপ্রিয়ন্তীর বাবা অস্ট্রেলিয়া থাকেন, আর আমি 2 মেয়েকে নিয়ে এখানে। মাস 5 আগে প্রিয়ন্তী পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যায়। অস্ট্রেলিয়ায় ওর বাবার কাছেই আছে। তিতলি জিজ্ঞেস করল, প্রীতির বাবার সাথে আপনাদের যোগাযোগও নেই? নেই কে বলল? আগেই তো বলেছি, আমার এক মেয়ে প্রিয়ন্তী বর্তমানে তার বাবার কাছে আছে। আর প্রীতির সাথে ওর বাবার যোগাযোগ সবসময়ই হয়। আমি আমাদের স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আমার মেয়েদের কখনো ঢুকাইনি। এ ক্ষেত্রে আমি ওদের পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমস্যার কারণে বাবা মেয়ের সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে চাইনি কখনো। তবে এটা সত্যি যে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেকক্ষণ পর শ্রাবণ শান্ত গলায় বলল, ওহ আচ্ছা। আপনাদের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা অনুচিত, তাই সেদিকে যাচ্ছি না। আমরা এসেছি শ্রেয়ান আর প্রীতির বিয়ের ব্যাপারে কথা বলতে। আপনি হয়তো ইতিমধ্যে শুনেছেন, ওরা দুজন বিয়ে করে ফেলেছে। আপনি ওদের রিলেশনশিপের ব্যাপারে জানতেন কিনা জানি না, তবে আমাদেরকে শ্রেয়ান আগেই বলেছে। প্রীতির সাথে পরিচয়ও হয়েছে আমাদের। ইনফ্যাক্ট প্রীতিকে আমাদের পছন্দও হয়েছিল। ভেবেছিলাম প্রীতি গ্র্যাজুয়েশন কমপ্লিট করুক, ততদিনে শ্রেয়ানও কর্মজীবনে থিত হোক। তারপর বিয়ের প্রস্তাব নিয়ে আসব আপনাদের কাছে। কিন্তু সেসব কিছু তো হলো না। তবে যেভাবেই হোক, বিয়ে তো হয়ে গেছে। মা বাবা বেঁচে থাকলে তারা আসতেন, কিন্তু তাদের অবর্তমানে আমরাই শ্রেয়ানের অভিভাবক। আমরা চাচ্ছি শীঘ্রই একটা অনুষ্ঠান করে প্রীতিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। ব্যাপারটা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু দেরিও করা যাবে না। ওদের বিয়ের ব্যাপারটা আমরা ছাড়া তো আর কেউ জানে না। ওদিকে প্রীতির মধ্যে যে বেড়ে উঠছে আমার বংশধর, তাই যত দ্রুত সম্ভব অনুষ্ঠানের মাধ্যমে ওদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে চাই। আপনি কি বলেন আন্টি?
একনাগাড়ে কথাগুলো বলে কানিজ চৌধুরীর দিকে তাকালো শ্রাবণ। কানিজ চৌধুরী স্মিত হেসে বললেন, হ্যাঁ নিশ্চয়ই, আমারও তাই মনে হয়। অনুষ্ঠানের দিন তারিখ পাকা করে কানিজ চৌধুরীর বাসা থেকে বেরিয়ে এলো শ্রাবণ ও তিতলি। গাড়িতে বসে তিতলি বলল, যাক, তুমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছ। আমি তো ভেবেছিলাম নির্ঘাত কোনো ঝামেলা পাকবে। শ্রাবণ হৃদয় কুঁচকে বলল, ঝামেলা কেন? প্রীতির বাবা মায়ের মধ্যে সম্পর্ক ঠিক নেই। সেটা শোনার পর যদি তুমি প্রীতিকে মেনে নিতে রাজি না হও, এটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। শ্রাবণ অবাক হয়ে বলল, এটা কেমন কথা বললে তিতলি? বাবা মায়ের দাম্পত্য জীবনে সমস্যার জন্য সন্তানের দায় কোথায়? ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে বলে ওনারা আলাদা থাকছেন। উনাদের মেয়েদের তো কোনো দোষ নেই। তাছাড়া সবকিছু ছাপিয়ে প্রীতি আমার ভাইয়ের বউ এবং ভাইয়ের অনাগত সন্তানের মা। এটাই আমার কাছে মুখ্য বিষয়, বাকি সব গৌণ। তিতলি আচমকা শ্রাবণের গালে চুমু খেয়ে বলল, তুমি এত ভালো কেন? এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। শ্রাবণ মুচকি হেসে তিতলির হাত ধরে কাছে টেনে একপাশ থেকে জড়িয়ে ধরল। মুখে কিছু বলল না। কনগ্র্যাচুলেশনস ডিয়ার। ল্যাপটপের ওপাশে প্রীতির হাসিমুখটা ভেসে উঠতেই সহাস্যে বলল প্রিয়ন্তী। প্রীতি হেসে বলল, থ্যাংক ইউ দেব না, শুধু ভালোবাসা নিস। নিলাম। অনুষ্ঠানের ডেট কবে ঠিক হল? আগামী মাসের 5 তারিখ। তার মানে হাতে এখনো দিন 10 সময় আছে। এই 10 দিন ছুটিয়ে শপিং কর, আনন্দ কর। তবে এসবের মধ্যে নিজের খেয়াল রাখতে ভুলিস না। তোর মধ্যে আরও একজন বেড়ে উঠছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রীতি আলতো করে হাত রাখল নিজের পেটে। মৃদু হেসে বলল, হুম। এই বাচ্চাটা শ্রেয়ানের অংশ, আমাদের দুজনের ভালোবাসার ফসল। এখন আর কিছু লুকিয়ে চুরিয়ে রাখতে হবে না। চিৎকার করে দুনিয়াকে জানাতে পারবো শ্রেয়ান আমার স্বামী। আমার কিন্তু গলুমলু একটা মেয়ে বাবু চাই। আমার মেয়ে চাই না। আমি চাই একটা ছোট্ট শ্রেয়ান আসুক। উহু, তুই দেখিস আমার চাওয়াই পূর্ণ হবে। তোর কিউট একটা মেয়ে হবে। প্রীতি হেসে বলল, ঠিক আছে, দেখা যাক ভবিষ্যৎবক্তি প্রিয়ন্তীর ভবিষ্যৎবাণী কতটা সঠিক হয়। অন্তি শোন। হুম বল। তুই আসবি না? আসতে পারলে কি আসতাম না, কিন্তু সম্ভব না। ইউনিভার্সিটি থেকে ছুটি পাব না। আমার ভালো লাগছে না। আমরা একসাথে বড় হয়েছি, সবসময় একজন আরেকজনের ঢাল হয়ে পাশে ছিলাম। অথচ এখন আমার জীবনের এমন একটা ইম্পর্ট্যান্ট দিনে তোকে পাশে পাব না। তুই আমার বিয়েতে থাকতে পারবি না। বিয়ে কোথায়? বিয়ে তো আগেই হয়ে গেছে। এখন আমার বোনটা কেবল বউ সাজবে। মন খারাপ করিস না। আমি দেশে ফিরে দুজনকে নয়, একেবারে 3 জনকে দেখব। ততদিনে তোর বাচ্চাও বড় হয়ে যাবে, আর কথা বলাও শিখে যাবে। আমাকে দেখেই মিমি বলে আমার কোলে ঝাঁপিয়ে পড়বে। ইন্টারেস্টিং না? প্রীতি ফিক করে হেসে দিয়ে বলল, গাছে কাঁঠাল গোফে তেল। জাকগে কক্সবাজার আমাদের বিয়ের ডিসিশনটা কিন্তু ঠিক ছিল। বিয়ে করার কথা জানিয়ে আমাদের বিয়ের আগে ফিজিক্যালি ইনভলভড হওয়ার ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে।
নয়তো বাচ্চাটার কথা কি বলতাম। বিয়ের আগে ওসব করে পাপ তো করেই ফেলেছি। সেই পাপের কথা আম্মুকে জানাতাম কিভাবে? ওসব ভুলে যা প্রীতি। খারাপ স্মৃতি মনে রাখতে নেই। ভুলে যাওয়া বেটার। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। কানিজ চৌধুরী বেশ ঘটা করে আয়োজন করেছেন। বিয়ের কার্ড ছাপিয়ে প্রথম কার্ডটা পাঠিয়েছেন তার শ্বশুরবাড়ি অর্থাৎ ইশতিয়াক চৌধুরীর বাড়িতে। ইলমা তার 2 ছেলে ও বড় ছেলের বউকে নিয়ে বিয়ের 2 দিন আগেই চলে এসেছেন। কানিজ চৌধুরীর সাথে হাতে হাতে সব কাজ গুছিয়েছেন। এই সুযোগে সম্পর্কের তিক্ততা যদি একটু হলেও কমে। কিন্তু যার মেয়ের বিয়ে সেই ইশতিয়াক চৌধুরীই ফেরেননি বাংলাদেশে। কানিজ চৌধুরী খুব করে চেয়েছেন মেয়ের বিয়েতে বাবা যেন উপস্থিত থাকে। তবে সেটা মুখ ফুটে বলতে পারেননি। এতদিনে ইশতিয়াক চৌধুরীকে ক্ষমাও করে দিয়েছেন তিনি। কিন্তু ওই ইগোর কাছে হেরে যায় সম্পর্কগুলো। প্রীতি চেষ্টা করেছিল বাবাকে কনভিন্স করার। তাতে লাভ কিছু হয়নি। রাজি হলেন না ইশতিয়াক চৌধুরী। বলেছিলেন, আমি যেতে পারবো না মামনি। তবে আমি যেখানেই থাকি না কেন আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। তোমার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। দোয়া করি তোমাদের 2 বোনের ভাগ্যটা যেন তোমাদের মায়ের মতন না হয়। আমার মতো দায়িত্ব এড়ানো, স্ত্রীর প্রতি কর্তব্য পালনে বিমুখ কাউকে আল্লাহ যেন তোমাদের জীবনসঙ্গী না বানায়। ভালো থেক মা। কাপা কণ্ঠে কথাগুলো বলে ফোন রেখে দিয়েছিলেন ইশতিয়াক চৌধুরী। বুকের ভেতরটা হু হু করছিল তার মেয়ের বিয়ে অথচ তিনিই থাকতে পারছেন না সেখানে। খুব ইচ্ছে করছে মেয়েটার মুখখানা দেখতে। মেয়ের হাতটা তুলে দিতে তার সুযোগ্য জামাইয়ের হাতে। কিন্তু তিনি অক্ষম। দেশে ফিরলে তাকে কানিজের মুখোমুখি হতে হবে। সেটা তিনি চাইছেন না। তবে একটিবার যদি কানিজ তাকে ফোন করে বলতো, তোমার মেয়ের বিয়েতে তুমি থাকবে না এটা হয় না। তুমি চলে এসো। ব্যাস, এই একটি কথায় তিনি সমস্ত কিছু উপেক্ষা করে চলে যেতেন। কিন্তু না, কানিজ তো তাকে বলেনি। এতটাই ঘৃণা করে কানিজ তাকে যে এতগুলো বছরে একবারও তার সাথে কথা বলতে ইচ্ছে হয়নি। পাহাড়সম কষ্ট ও অভিমান মনে চেপে রেখে পড়ে রইলেন দূরদেশে। প্রীতির পরনে ভারী কাজের খয়েরি রঙা লেহেঙ্গা। ওকে সাজানোর জন্য পার্লার থেকে 2টো মেয়ে এসেছে। পূর্ণা প্লেটে করে ভাত আর গরুর মাংস নিয়ে এসেছে। পরে কখন খাওয়া হয় ঠিক নাই। সাজানোর আগেই খেয়ে নেওয়া উচিত। প্রীতি অবশ্য খেতে চায়নি। পূর্ণা জোর করে খাইয়ে দিয়েছে। পূর্ণা ও অর্পি হলুদের দিন সকালে এসেছে আর যায়নি। প্রীতি ওদের যেতে দেয়নি। খাওয়া শেষে পার্লারের মেয়ে 2টো লেগে পড়ল প্রীতিকে বউ সাজানোর কাজে। বরযাত্রী এসেছে দুপুর 2টায়। শ্রেওয়ানের পরনে সোনালি ও খয়েরি সুতোর কাজে অফ-হোয়াইট কালার শেরওয়ানি শোভা পাচ্ছে। তার মাথার পাগড়ি প্রত্যয়ের মাথায়। প্রত্যয়ের ভাব দেখে মনে হচ্ছে বিয়েটা শ্রেওয়ানের নয়, স্বয়ং তারই হচ্ছে। মোহনা ও অর্ণব এসেছে সাথে। শ্রেয়সী বাসায় ঢুকেই ঢু মারল প্রীতির রুমে। প্রীতির সাজ ততক্ষণে কমপ্লিট। অর্পি আর পূর্ণা তখন প্রীতির সাথে সেলফি তুলতে ব্যস্ত। শ্রেয়সী ঘরে ঢুকেই প্রীতিকে জড়িয়ে ধরল। প্রীতির গাল টিপে দিয়ে বলল, তোমাকে অনেক কিউট লাগছে ভাবি।
প্রীতি ও শ্রেয়সীর নাক টেনে দিয়ে একই তালে বলল, তোমাকে অনেক বেশি কিউট লাগছে ননদিনী। কয়েক ঘন্টা পর পরিবেশ পাল্টে গেল। রমরমা হাসিখুশি পরিবেশটা সহসাই বেদনাঘন পরিবেশে রূপান্তরিত হল। আজ কানিজ চৌধুরী পুরোপুরি একা হয়ে পড়েছেন। মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তিনি। প্রীতিও কেঁদে যাচ্ছে সমানতালে। ছোটবেলা থেকে বাবাকে কাছে পায়নি, তাই বাবার দূরত্বে কষ্ট হলেও খুব একটা পোড়ায়নি প্রীতিকে, কিন্তু আজ মায়ের কাছ থেকে বিদায় নেয়ার সময় কলিজাটা জ্বলে যাচ্ছে প্রীতির। শ্রাবণ ও তিতলি সান্ত্বনা দিল কানিজ চৌধুরীকে। অবশেষে সবকিছু ছাপিয়ে প্রীতিকে নিয়ে শ্রেওয়ানদের বাড়ির উদ্দেশ্যে রওনা হল ফুল দিয়ে সাজানো ধবধবে সাদা রঙা গাড়িটি। সব নিয়মকানুন শেষে রাত 12:30টার দিকে রোদেলা, মোহনা ও শ্রেয়সী শ্রেওয়ানের রুমে নিয়ে যায় প্রীতিকে। রুমে ঢুকতেই কাঁচা ফুলের সুবাস এসে ঠেকল প্রীতির নাকে। গোলাপ ও অর্কিড ফুল দিয়ে সাজানো পুরো ঘরটা। সাদা বেডশিটটার মধ্যিখানে লাল ও সাদা গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ শেপ আঁকা। প্রীতিকে নিয়ে ঘরে ঢোকার পরপরই হুড়মুড়িয়ে ঘরে ঢুকল অয়ন ও প্রত্যয়। তারা এসেই দুজন বসে পড়ল প্রীতির দুই পাশে। প্রত্যয় বলল, প্রীতি, আজ সেকেন্ড টাইম বাসর করবে তোমরা। অনুভূতি কেমন বলো? প্রীতি লজ্জায় মাথা নিচু করে ফেলল। অয়ন আক্ষেপের সুরে বলল, শ্রেওয়ান বিয়ে করে ফেলল। বাচ্চার বাপও হতে যাচ্ছে। আর ওর সমবয়সী হয়ে আমি এখনো বিয়েই করতে পারলাম না। আফসোস। প্রত্যয় বলল, মি টু। শ্রেয়সী বলল, ঠিক আছে, আমি আঙ্কেলকে বলবো তোমাদের দুটোকে বিয়ে দিয়ে দিতে। মেয়ে তো দুজনেরই ঠিক করা আছে, শুধু বিয়েটা করলেই হয়। অয়ন অনুরোধের গলায় বলল, প্লিজ ছোট বইন, আমার বাপরে একটু বোঝাও। প্রত্যয় বিরস মুখে বলল, আমার বাপেরে বইলাও লাভ নাই। বিয়ার কথা বললে সে আমারে ঝাড়ু নিয়া দৌড়াইব। মোহনা বিরক্ত গলায় বলল, তোরা দুইটা এইখানে কেন আসছিস? চল বের হ, রাত অনেক হইছে। আমার জামাই আমার জন্য অপেক্ষা করতেছে, বাসায় যাইতে হবে। চল চল। অয়ন বলল, এমন করতেছিস কেন? যাব তো। আমরা তো বলি নাই পুরো রাত এখানে থাকবো আর ওদের বাসর করা দেখব। কিরে প্রত্যয়, বলছি। প্রত্যয় দুপাশে মাথা নেড়ে বলল, উহু। আমরা তো ওদের বাসর দেখব না, চলেই যাব। পুরো রাত তো শ্রেওয়ানি কাটাবে ভাবির সাথে। আমরা আরেকটু সময় থাকলে কি হবে? রোদেলা বলল, বেচারা শ্রেওয়ান ওদিকে ছটফট করছে কখন তার বউয়ের কাছে আসবে। আর তোরা হুদাই সময় নষ্ট করতেছিস। মায়ের না খাইতে চাইলে বাইর হ তোরা। রোদেলা ও মোহনা ঠেলতে ঠেলতে বের করে দিল ওদের। যেতে যেতে অয়ন বলল, একা একা বোর হয়েন না ভাবি, শ্রেওয়াইন্নারে পাঠায়া দিতেছি। আমাদের তো থাকলে দিল না শাকচুন্নি দুইটায়। প্রত্যয় বলল, কাল সকালে দ্বিতীয় বাসরের এক্সপেরিয়েন্স জানাবেন কিন্তু ভাবি। সবাই বেরিয়ে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল প্রীতি। জবরজং শাড়ি আর গয়না পরে নাজেহাল অবস্থা তার। দ্রুত এগুলো পাল্টে হালকা হতে হবে। প্রীতি ট্রলি থেকে এক সেট কাপড় বের করে পা বাড়াল ওয়াশরুমের দিকে। চলবে।